আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অস্বাভাবিক লাগছে না বিষয়টা? এমন অভিনন্দন ভারতের আর কোনো অঙ্গরাজ্যের নির্বাচনে কোনো মার্কিন প্রেসিডেন্ট পাঠিয়েছেন কি? আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কি অস্বাভাবিক কূটনীতি নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা? এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করতে এই প্রতিবেদন। যদি কোনো বড় রাজনৈতিক বার্তা হয় বা অস্বাভাবিক কূটনীতি যেটাই হোক না কেন, এই সব প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে আমরা পুরো বিষয়টি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আপনাদের অনুরোধ যে মতামত দেবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যে সামাজিক মাধ্যম যেটা এক্স হ্যান্ডেল, সেখানে তিনি অভিনন্দন বার্তা দিয়েছেন। এই খবর সংবাদ মাধ্যমকেও দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই। এবং খবরটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একটি দেশের প্রেসিডেন্ট কেন আর এক দেশের একটি অঙ্গরাজ্যের নির্বাচনী ফল নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেবেন? এটা কি নিছক সৌজন্য নাকি এর ভেতরে আছে বড় রাজনৈতিক বার্তা, কূটনৈতিক সংকেত এবং মোদীকে ঘিরে ট্রাম্পের বিশেষ রাজনৈতিক হিসাব কোনটা আছে? অথবা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আদর্শগত কোনো সংকেত কি আছে? আজ আমরা দেখব ঘটনাটি আসলে কতটা অস্বাভাবিক। ইতিহাসে এর আগে এমন কিছু দেখা গেছে কি না, এবং কেনই বা পশ্চিমবঙ্গকে আলাদা করে চিহ্নিত করে অভিনন্দন বার্তা পাঠালেন আমেরিকার প্রেসিডেন্ট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং সেই অভিনন্দনে তিনি বলেছেন এই জয়কে হিস্টোরিক এবং ডিসিসিভ এই বলে অভিহিত করেছেন। এই বক্তব্যটি আগেই বলেছি হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাইয়ের নামে উদ্ধৃত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ট্রাম্প গত মাসে মোদির সঙ্গে ফোনালাপে তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন এবং এখন আবার এই নির্বাচনী জয়ের জন্য মোদিকে বিপুল অভিনন্দন জানিয়েছেন। খেয়াল করুন, এখানে অভিনন্দনটি পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে নয়, সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে নির্মিত হয়েছে। একই সঙ্গে তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচ্চেরিতে ভোট হলেও ট্রাম্পের বার্তায় সেই রাজ্যগুলোর নাম পর্যন্ত নেই, আছে শুধুই পশ্চিমবঙ্গ। কেন এমনটা হলো? এটা কি অস্বাভাবিক নয়? আসল প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রকাশ্য অভিনন্দন কি স্বাভাবিক কূটনৈতিক রীতি? সংক্ষেপে উত্তর হলো না, এটি সাধারণ রুটিনের মধ্যে পড়ে না। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত অন্য দেশের জাতীয় নির্বাচন, সরকার প্রধান নির্বাচন, রাষ্ট্রপ্রধান নির্বাচন বা বড় কোনো কূটনৈতিক মাইল ফলক নিয়ে প্রতিক্রিয়া জানান। 2014 সালে বারাক ওবামা ভারতের জাতীয় নির্বাচনের সমাপ্তি উপলক্ষে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল
সমগ্র ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে, কোনো নির্দিষ্ট রাজ্যের বিধানসভা ফল নিয়ে নয়। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী যে ডক্টর মনমোহন সিং কিংবা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীকেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। সুতরাং একইভাবে 2021 সালে নরেন্দ্র মোদী আবার জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। আর 2024 সালে ট্রাম্পের পুনর্নির্বাচনের পরও মোদী তাকে শুভেচ্ছা জানান। এগুলো সবই জাতীয় পর্যায়ের নেতা নেত্রীর নির্বাচন কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ফল নিয়ে ট্রাম্পের অভিনন্দন বার্তাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। এখানে কেউ বলতে পারেন অভিনন্দন তো অভিনন্দনই, এতে এত অবাক হওয়ার কি আছে? কিন্তু কূটনীতিতে কোন স্তরের ঘটনাকে কে গুরুত্ব দিচ্ছে, বিশেষত আমেরিকার মতো দেশ গুরুত্ব দিচ্ছে, সেটা একটা বড় জিনিস, সেটাই আসল বার্তা। একটি বিদেশি শক্তি, তাও আবার আমেরিকার মতো দেশ, সে যদি কোনো দেশের কেন্দ্রীয় সরকারের বদলে বা কেন্দ্রীয় পরিসরের বাইরে গিয়ে একটি রাজ্য নির্বাচনের ফল আলাদা করে হাইলাইট করে, তাহলে সেটি নিছক সৌজন্যের থেকেও বেশি কিছু বোঝায়। দেখা যাক ইতিহাস কি বলে। ইতিহাসে এর আগে কি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কোনো বিধানসভায় জয়ী পক্ষকে এমন অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে কি? আমি যে প্রতিবেদনগুলো দেখেছি, সেখানে পশ্চিমবঙ্গের এই ঘটনাকে ঘিরে বিস্তর কভারেজ আছে। কিন্তু আগের কোনো ভারতীয় রাজ্য বিধানসভা নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট, সে যে কোনো প্রেসিডেন্ট, তার এরকম কোনো প্রকাশ্য অভিনন্দনের কোনো উদাহরণ নেই। ইতিহাসে কখনো হয়নি এমন ঘটনা। কারণ হোয়াইট হাউসের আর্কাইভ ও প্রচলিত কূটনৈতিক বিবৃতির ধরন দেখলে বোঝা যায় মার্কিন প্রতিক্রিয়া সাধারণত জাতীয় নির্বাচন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চস্তরের ঘটনার দিকেই কেন্দ্রীভূত থাকে। এবার দেখা যাক সম্ভাব্য কারণ কি হতে পারে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য ট্রাম্প পাঠালেন তার অভিনন্দন বার্তা। কারণ একটা নয়, একাধিক। প্রথম সম্ভাব্য কারণ হলো পশ্চিমবঙ্গের ফলকে একটি বড় রাজনৈতিক মোড় হিসেবে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে আমেরিকায় এই জয়কে হিস্টোরিক, ডিসিসিভ, ল্যান্ডমার্ক এবং ব্রেক থ্রু ধরনের ভাষায় বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এটি কেবল আরেকটি রাজ্য জয়ের খবর নয়, এটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে মার্কিন দুনিয়ায় এবং সারা পাশ্চাত্য দুনিয়ায় যেন ভারতের জাতীয় রাজনীতির এক নতুন ক্ষমতার মানচিত্র তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেখানে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটলে তা স্বাভাবিকভাবেই দিল্লির রাজনীতির সঙ্গে জুড়ে যায়। কিন্তু এখন দেখা গেল শুধু দিল্লির রাজনীতি নয়, এটা ছাপ ফেলেছে সারা পশ্চিমী দুনিয়ার রাজনীতিতেও। দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে ট্রাম্প মোদির ব্যক্তিগত রাজনৈতিক সমীকরণ। প্রকাশিত বিবরণে দেখা যাচ্ছে বার্তাটি রাজ্য নেতৃত্বকে দেননি ট্রাম্প, তিনি দিয়েছেন সরাসরি মোদিকে। মোদির নেতৃত্বকে কেন্দ্র করে লেখা হয়েছে। এতে বোঝা যায় ট্রাম্প এই জয়কে বিজেপির একটি রাজ্য জয় হিসেবে নয়, মোদির নেতৃত্বের সাফল্য হিসেবে ফ্রেম করতে চেয়েছেন। এই ধরনের ভাষা দুই নেতার পারস্পরিক রাজনৈতিক সখ্যের ইঙ্গিত বহন করতে পারে এবং সেটা করছে। তৃতীয় কারণ,
বার্তার লক্ষ্য শুধু ভারত নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। একটি বড় রাজ্যে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির সাফল্যকে সামনে এনে ট্রাম্প দেখাতে চাইছেন যে মোদি এখনো শক্তিশালী নন, শুধু তিনি আরও শক্তিশালী হয়েছেন, নির্বাচনীভাবে আরও কার্যকর এবং আন্তর্জাতিকভাবে তিনি আরও গ্রহণযোগ্য অংশীদার হয়েছেন। কূটনীতিতে অনেক বার্তাই একসঙ্গে একাধিক মানুষের উদ্দেশ্যে পাঠানো হয়। বন্ধু রাষ্ট্র, প্রতিদ্বন্দ্বী শক্তি, বিনিয়োগকারী মহল, এমনকি নিজের দেশের রাজনৈতিক শ্রোতাদের দিকেও, নিজের দেশের রাজনীতিকে লক্ষ্য করেও। এবং সর্বশেষ চতুর্থ কারণ, যে কারণটা এই উপমহাদেশের সঙ্গে জড়িয়ে আছে, এই নির্বাচনে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ যেভাবে হয়েছে ও যতটা প্রবলভাবে হয়েছে, সেটা ভারতের অন্য কোনো রাজ্যের নির্বাচনে কখনো হয়নি। এমনকি এর গুরুত্ব অসমের থেকেও বেশি। দেখুন, বিজেপি হিন্দুত্ববাদী দল, একথা সারা দেশ নয় সারা পৃথিবী জানে, কিন্তু একটি রাজ্যের মানুষ ধর্মীয় মেরুকরণের উপর নির্ভর করে ভোট দিচ্ছে, এটা কিন্তু ভারতেই প্রথম হলো। হিন্দুত্ববাদী দল বিজেপির পক্ষে ভোট দিয়েছে হিন্দুদের অন্তত ৮০ থেকে ৮৫% মানুষ। যে রাজ্যের দখল গত ৫০ বছরে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনে ইসলামী শক্তিকে প্রবল করেছে, সবল করেছে, সেই শক্তির এই ভয়ঙ্কর পরাজয় একটি রাজ্য শুধু নয়, সমস্ত পৃথিবী জুড়ে রাজনীতিবিদদের নজর কেড়েছে। এই নির্বাচনী ফলের পেছনে বাংলাদেশকেও একটি বার্তা দিলেন ট্রাম্প। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে বিজেপির অন্যতম বড় অভিযোগ ছিল বাংলাদেশের মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিকে সমর্থন করে একটি গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠনের ষড়যন্ত্রে মমতা লিপ্ত, এই অভিযোগ বিজেপির। মমতার খোলাখুলি ইসলামী উগ্রবাদকে মদদ দেয়া আন্তর্জাতিক দুনিয়ার নজরে এসেছে। বিজেপির জয় তাই বাংলাদেশের নরমপন্থী মৌলবাদী দল বিএনপি এবং উগ্রপন্থী মৌলবাদী দল জামাত ও তার সঙ্গী যে জঙ্গিরা আছে তাদের বার্তা দিল যে সাবধান। আমেরিকার সরকার পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ইসলামী উগ্রপন্থা দমনে যে ব্যবস্থাই তারা নেবে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাকে সমর্থন করবে। পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় ভারতের বাংলাদেশ নীতিকেও আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা মুক্ত করার লক্ষ্যে ভারত ইতিমধ্যেই প্রবল চাপ দিতে শুরু করেছে। এর সঙ্গে যদি সেখানে হিন্দু নিগ্রহ বা হিন্দু হত্যার ঘটনা ঘটে, ভারত যে এখন আর মুখ বুজে থাকবে সে প্রশ্ন ওঠে না। ট্রাম্পের দল রিপাবলিক পার্টি মুসলিম তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে, আর ডেমোক্র্যাটরা আবার উল্টো পথে মুসলিম তুষ্টিকরণের পথের যাত্রী। সুতরাং বঙ্গ বিজেপির এই ল্যান্ডস্লাইড ভিক্টরি ট্রাম্পের হাত শক্ত করল, ট্রাম্পের নীতিকে আরও বেশি গভীর মাটিতে তার শেকড়টা বুনে দিল। এই সম্ভাব্যতা কিন্তু উড়িয়ে দেয়া যায় না। আর এজন্যেই ট্রাম্প নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন। তিনি পুদুচ্চেরি, কেরালাম, তামিলনাড়ু, অসম কোনো জায়গার ভোট নিয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন পাঠাননি। অভিনন্দন পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে, ভোটে বিজেপির সাফল্য নিয়ে। এটা কিন্তু সহজ কোনো কথা নয়। এই কথা এটাই হচ্ছে জানা যাবে ভবিষ্যতে আগামী দিনে। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। কেওয়াটিক সময় এটা আমরা পার করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা চমৎকার ইলেকশন আপনারা এই জাতিকে উপহার দিন। গত রবিবার ৩রা মে থেকে জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। সাধারণত
এই সম্মেলনটি 3 দিন হয়, কিন্তু এবার এটি 4 দিন হচ্ছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী এটি রবিবার দিন উদ্বোধন করেছে। এটি একটি রুটিন কার্যক্রম। এর আগে এই বছরের শুরুতেও ডক্টর ইউনূসের আমলেও একবার এই জেলা প্রশাসকদের সম্মেলন হয়েছিল। এটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, কিন্তু এই সম্মেলনটি এবার আলোচনায় এসেছে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের একটি বক্তৃতার পরে, যেটার চুম্বক অংশ আমি আপনাদের শুরুতে শুনিয়েছি। তার ভাষ্য অনুযায়ী বলা যায় যে ইতিহাসের এটা একটা সেরা নির্বাচন। এত চমৎকার নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নাকি আগে কখনো হয়নি বলে আমাদের সেনাপ্রধান জানিয়েছেন। এবং এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে এত ট্রল হচ্ছে যে আমরা তো ভুলে যাইনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। নির্বাচনের শুরুতেই এটি বিতর্কিত ছিল। প্রথমত হলো যে নির্বাচনটি হবে কি হবে না, নির্বাচনের 3-4 দিন আগে পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না। নির্বাচনটাকে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে এই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এবং এবার যতগুলো নিরপেক্ষ জরিপ হয়েছে, এমনকি সরকারের গোয়েন্দা সংস্থার জরিপ, সবগুলো জরিপে দেখা গেছে যে সুষ্ঠু নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। সুতরাং সেই জায়গা থেকে ভয়ে প্রথমে গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করলো, তারপরে তাদের রেজিস্ট্রেশন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। তো যে নির্বাচনে আওয়ামী লীগের মতো দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, সেই নির্বাচন তো প্রথমেই গ্রহণযোগ্যতার মাপযোগের মধ্যেই পড়ে না। তো সেই নির্বাচনকে আপনি বলতেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন, চমৎকার একটা নির্বাচন। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিয়েও কি নির্বাচনটা আপনি ভালোভাবে করতে পেরেছেন? আমরা এর আগে অনেকের মুখে শুনেছি যে রাতে নাকি ভোট হয়েছিল, কিন্তু সেই রাতের ভোটের একটা ভিডিও ক্লিপ পর্যন্ত আজ কেউ দেখাতে পারেনি। অর্থাৎ তাদের যে অসংখ্য প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার মতো একটা প্রোপাগান্ডা ছিল 2018 সালে মধ্যরাতে নির্বাচন। কিন্তু এবার যে নির্বাচনটাকে ইতিহাসে সেরা নির্বাচন বলছেন জেনারেল ওয়াকার খান, সেই নির্বাচনের ভোট গ্রহণ তো রাতের তো কথা, আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এটাকে যদি আপনি রাতের ভোট বলেন তাহলে মিথ্যে বলা হবে। এটাকে বলতে হবে সন্ধ্যার ভোট, সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত। এবং এটার প্রমাণ হিসেবে অসংখ্য ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমিও অনেকগুলো দেখিয়েছি আপনাদের। ব্যালট পেপার ছিনতাই, ইচ্ছা মতো ভোট, এগুলো তো চলেছে সারা দেশব্যাপী। এবারে ভোটে ভোটার টার্ন আউট কত ছিল? ভোটার টার্ন আউট সর্বোচ্চ সেটা হলো 22%। 22%-এর বেশি ওভারঅল ভোটার টার্ন আউট হয় নাই। তার মানে 78% লোক ভোট দিতে যায় নাই। তো যে নির্বাচনে 78% ভোটার ভোট দিতে যায় না, সেটা ইতিহাসের সেরা নির্বাচন কেমনে হয়? এই নির্বাচনে প্রার্থীদের নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক ঋণ খেলাপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে অনেকে আবার নির্বাচিত হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অধিকারী অনেক বাংলাদেশি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যেও অনেকে বিজয়ী হয়ে এখন সংসদ সদস্য হয়েছে। অথচ দ্বৈত নাগরিকত্ব থাকলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবার কথা। অনেক প্রার্থী যাদের দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা একদম ওপেন সিক্রেট, তাদের পর্যন্ত কোনো সমস্যা হয়নি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর ঋণ খেলাপি তো পত্রিকায় এসেছে। বিএনপির এত 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 ঋণ খেলাপি প্রার্থী ছিল যে আওয়ামী লীগ আমলে বিএনপির ব্যবসায়ীরা নির্দ্বিধায় কোনো সমস্যা ছাড়াই ব্যবসা করেছে এবং তাদের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় 16,000 কোটি টাকার বেশি। তো আওয়ামী লীগ আমলে তাদের নির্যাতন হচ্ছে, ব্যবসা করতে দেয়নি, সেটা তো এই স্টেটমেন্টের মাধ্যমেই বোঝা যায় যে তাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। নির্বাচনী ফলাফল নিয়ে কারচুপি হচ্ছে। শোনা যায় যে জামাতের আমির ডক্টর শফিক তিনিও পরাজিত হয়েছিলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনিও পরাজিত হয়েছিলেন। অনেকে বলেন ঢাকা 17-তে যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও নাকি পরাজিত হয়েছিলেন। অর্থাৎ নির্বাচনী ফলাফলটা নিয়ে ব্যাপক কারচুপি হয়েছে। বলা যায় যে মোটামুটি একদম টোটাল 300 আসনের ফলাফলটা পূর্ব নির্ধারিত ছিল।
তো এত 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 নির্বাচনের লস থাকার পরেও তিনি তাকে ইতিহাসের সেরা নির্বাচন বলে মূলত নিজেকেই খুব ছোট করলেন। আবার নির্বাচনের আগে অন্তত 3বার তিনি বলেছিলেন যে নির্বাচনের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, কিন্তু আজ প্রায় 3 মাস হতে চলল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাবার কোনো লক্ষণ নেই। বরং গতকাল তিনি তার বক্তৃতায় বলেছেন যে সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মিলে যদি কাজ করে তাহলে সেই কাজটি ভালো হয়। এটা কিসের লক্ষণ? কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না? কেউ কেউ মনে করছেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং আওয়ামী লীগকে মোকাবেলা করবার সামর্থ্য বিএনপির নেই। এটা নিন্দুকেরা বলে, সত্যি মিথ্যা জানি না, কিন্তু নির্বাচন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এটা সেনা প্রধানের জাতির কাছে দেওয়া বক্তব্য, বলা যায় ওয়াদাই ছিল, কিন্তু সেই ওয়াদা তিনি রাখেননি। এবং যেভাবে সেনাবাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকছে এবং আগামীতে ঢুকবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের অনেক কিছু ভবিষ্যতে ভাবতে হবে। আমরা এমনি জানি যে প্রত্যেকটা দেশের সুইজারল্যান্ড বাদে একটা করে সেনাবাহিনী আছে। এই যেমন আমাদের অস্ট্রেলিয়ার সেনা প্রধানকে, এই নামটা আমি গুগল না দেখে বলতে পারবো না, আমরা অধিকাংশ হয়তো পারবো না। কিন্তু এটাও বলা হয় যে পৃথিবীর অধিকাংশ দেশে সেনাবাহিনী আছে, কিন্তু 2টো দেশ আছে যেখানে সেনাবাহিনীর নিজস্ব দেশ আছে। তার একটি হলো পাকিস্তান, আরেকটি হলো বাংলাদেশ। অনেকে বলে মিশর এবং তুরস্ক, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে জিম্মি। তাদের ইচ্ছায় এই দেশ চলে, সরকার আসে, তারা আবার এই 24 সালের 5ই আগস্টের মতো কু করে চাইলে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে পারে। সুতরাং সেনাপ্রধান ওয়াকারের এই নির্বাচন নিয়ে যে স্টেটমেন্ট, এটা ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। এটা নিয়ে আমি দেখলাম না কারো কোনো আগ্রহ আছে। যাই হোক, ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনকে সেরা নির্বাচন বললেই সেটা সেরা হয়ে যায় না। কাক যতই ময়ূর পুচ্ছ লাগাক, সে কাকই থাকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।